ভারতবর্ষকে 18টা টুকরো করে আলাদা আলাদা দেশের স্বাধীনতা দিতে হবে, এটা কমিউনিস্ট পার্টির রেজলিউশন ছিল কি ছিল না? বলুক তো সুজন চক্রবর্তী। যদি সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য না বলে, তাহলে তো ওরা কমিউনিস্ট নয়। যারা মরিচঝাঁপিতে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু বাঙালদের ওপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করেছে, তারা দেশপ্রেমী। যারা সাঁইবাড়িতে মাকে সন্তানের রক্তমাখা ভাত খাইয়েছে, তারা দেশপ্রেমী। মনীষা রায় মুখার্জি কোথায় গেলেন? তার সাথে বিমান বোসের কি সম্পর্ক? এরা হচ্ছে নির্লজ্জ, বেহায়া, অকৃতজ্ঞের দল। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাকে বলছে? গঙ্গাধর অধিকারী থিসিসটা কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গিয়ে জিজ্ঞাসা করবেন তো একবার। ককরোচ জাস্ট একটা নাম। এ সৌরভ দাস একে, অভিজিৎ দীপকে কে? এরা তো এরা তো আপের সদস্য ছিল, আপের হয়ে কাজ করেছে, এটা তো প্রমাণ হয়ে গেছে। নিটের প্রশ্নপত্রের সঙ্গে বাস নাম রাহেগা আল্লাহ কা গানের কি সম্পর্ক আছে? নিটের প্রশ্নপত্রের সঙ্গে প্রেমানন্দজি মহারাজ পাখান্ডি হ্যায় কি সম্পর্ক আছে? যারা এতগুলো স্টুডেন্ট মারা গিয়েছে, তারপরে দাঁড়িয়ে সৌরভ থেকে আরম্ভ করে সৌরভ দাস আর তাদের দলের লোকেরা যেরকমভাবে রাত্রিবেলা গিয়ে সেজে গুজে পার্টি করছে আর নাচ করছে, যুবরাজ ফৌরজ বলে কিছু নেই। আগে ওর নিজের MBA ডিগ্রিটা আসল কিনা সেই ডিটেলসগুলো নিয়ে কথা বলুক, ওর শিক্ষাগত যোগ্যতা বাস্তবে কতটা অ্যাপ্রুভড, অ্যাকনলেজড। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, এসব এই ধমকি চমকি কটাক্ষ এছাড়া অভিষেক ব্যানার্জির জীবনে আর বর্তমানে আর কিছু নেই, কিছু থাকবেও না, কিছু বলার মতনও নেই। যে যারা সরকার চালালো 15 বছর ধরে, যারা দিনের পর দিন বলে গেল ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয়, সুপার স্পেশালিটি হাসপাতাল, বিশ্ববিখ্যাত চিকিৎসা পদ্ধতি চলছে পশ্চিমবঙ্গে, তার দলের মুখপাত্ররা দিনের পর দিন বলেছে বিদেশ থেকে লোক আসছে মমতা ব্যানার্জির ঢালাই করা কংক্রিটের রাস্তা দেখতে। নিশ্চয়ই দেখেছেন এগুলো। তো তাহলে পরে 15 বছর সরকারে থাকার পরে চিকিৎসা ব্যবস্থা রাখতে পারেনি কেন? এই যোগ্যতা, এই প্রশ্নটা তো আগে অভিষেক ব্যানার্জিকে করা উচিত। আপনি নিজে সরকার চালিয়েছেন, আপনারা নিজেরা রাজ্য চালিয়েছেন, তাহলে আপনারা নিজের চালানো রাজ্যে এমন একটা চিকিৎসা ব্যবস্থা করতে পারেনি যেখানে আপনি নিজের চিকিৎসাটুকু অন্তত করাতে পারেন। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে কিসের ওপর, কোন জনগণের কথা বলছেন? সমস্যা হচ্ছে এটাই, একটা রাজনীতিতে মিথ্যে কথা বলার একটা না লিমিট না, এটা একটা প্রবণতা চলে এসছে, এটা বলতেই হবে। একটা নিজেকে ঢেকে আমি একটা বিরাট হনুম, আমি একটা বিরাট মহান, আসলে কিছুই করিনি জীবনে, এন্ড রেজাল্ট ইজ জিরো। সেবাশ্রয়ের ক্যাম্পগুলো তো দেখছি, সেবাশ্রয়ের ক্যাম্পের যে টাকাগুলো, এক একটা মেন ক্যাম্প করাতে প্রায় 1-2 কোটি টাকা, বিধানসভা ভিত্তিক ক্যাম্পগুলো করাতে বহু লক্ষ টাকা। অর্থ কোথার থেকে এলো? ইকুইপমেন্টস কি করে গেল? এক্স রে করার মেশিনস কারা দিল? কোন সরকারি হাসপাতাল থেকে কিসের পারমিশনে? এগুলো নিয়ে যাওয়া যায় না? রেডিও অ্যাক্টিভ সমস্যা হতে পারে। এই যে দিনের পর দিন বেআইনি কাজগুলো, অন্যায় কাজগুলো, কারোর যে নিয়ে যাচ্ছে তারও তো, সেও তো রেডিও অ্যাক্টিভ এনার্জির দ্বারা এফেক্টেড হতে পারে, যে চালাচ্ছে সেও তো হতে পারে। একটা স্পেসিফিক ঘর থাকে, সেই ঘর স্পেসিফিকভাবে তৈরি করতে হয় ম্যাটেরিয়ালস দিয়ে, যাতে রেডিয়েশনটা ঘরের বাইরে, বাইরে না যেতে পারে। ওই কার্ডবোর্ড দেওয়া, পার্টিশন দেওয়া সেই ঘরগুলোর মধ্যে এক্সরে মেশিনস কী করে আছে, কী করে থাকলো? ফলতা আজকে দেখিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাস্তব যোগ্যতা কতটুকু বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকসেপ্টেন্স কতটুকু। এখন অবধি গলার স্বরের ইয়েটা দিতে আপত্তি জানাচ্ছে কেন? আর অর্থ কোথায় আছে, বিদেশে কেন যেতে চাইছে, দেখুন সেটা তো ওই বলতে পারবে। সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম কোন এক রাশিয়ান মহিলার অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকা আছে। এখন সেই রাশিয়ান মহিলার সাথে দেখা করতে গিয়ে বা তার থেকে টাকা নিতে যাচ্ছে কি না সেটাও তো আমাদের জানা নেই। কোথায় কি সিটিং আছে, কোথায় কি ফিটিং আছে। এবারে যে চতুর্দিকে যে ডিপ স্টেটের ইনভলভমেন্ট, শেখ হাসিনা বলে দিয়েছেন। আজকে দাঁড়িয়ে এই যে ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট চলছে, আজকে এখানে কাদের কাদের ইনভলভমেন্ট, কি কি তথ্য বেরোচ্ছে, 24 সালে মোদী সরকারকে উৎখাত করার জন্য কত মিলিয়ন ডলার্স পাম্পিং করা হয়েছিল। এবং আজকে যে FCR এর আইন, এটাই হচ্ছে আসল কারণ এই সমস্ত বিরোধিতার,
যারা বিরোধিতা করছিল তাদের মুখে ঠাঁসির দুটো থাপ্পড় পড়ে গেছে, কারণ ভাবতে পারেনি যে মোদী সরকার এইভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেবে। এবং আপনাদের ধন্যবাদ মিডিয়া, যে মিডিয়া প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রোটেস্টের নামে যে নচ্ছাড় পানামি চলেছে, প্রোটেস্টের নামে যে নোংরামো চলেছে, এটা কোনো প্রোটেস্ট নয়। ৭০ বছরে এই সরকার এমন আইন এনেছে যে ১০ কোটি টাকা অবধি জরিমানা হবে। সেই জরিমানার আইনকে সমর্থন কালকে পার্লামেন্টে কেন করা হয়নি? কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা, ইন্ডিজোটের এন্টায়ার ব্লক, কংগ্রেস থেকে সমাজবাদী পার্টি, কেউ এই বিলকে সমর্থন করেননি কেন? ১০ কোটি টাকাটা কাদের পকেট থেকে তাহলে চলে যাবে? ওদের পকেট থেকে যাবে? যারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় কেন্দ্রে রাজ্যে দিনের পর দিন প্রশ্নপত্র বিক্রি করে ছাত্রদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে নিজেদের প্রাসাদোপম বাড়ি তৈরি করেছেন, বিদেশে চোখ দেখাতে যাওয়ার, টাকে চুল গজাতে যাওয়ার চিকিৎসা করেছেন, এটা বুঝতে কি পশ্চিমবঙ্গের আজকেই সংবাদ মাধ্যমে বেরিয়েছে আমাদের মন্ত্রী, আমাদের নেতা উত্তরবঙ্গের আনন্দময় বর্মন, তাকে এয়ারপোর্টে ঢুকতে সিআইএসএফ চিনতে পারছে না, কারণ তার বলাই নেই। এইটাই ভারতীয় জনতা পার্টি। এই যে কালকে আরএসএস নিয়ে পার্লামেন্টে বারবার করে বলা হয়েছে, আনন্দময়দা আরএসএসের স্বয়ংসেবক। একজন সাধারণ জীবনযাপন করার অধিকার মানুষের নেই? মন্ত্রী তার বলয় নিয়ে তার সুরক্ষারক্ষীদের নিয়ে ঘুরতে চাইছেন না, তিনি সাধারণ মানুষের মতো সাধারণ জামা কাপড় পরে হেঁটে বেড়াচ্ছেন, তার কোনো চাকচিক্য নেই। অভিষেক ব্যানার্জির মতন করে দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন না, মুখে ওই ফেসিয়াল করে, টাকে চুল গজিয়ে, চুল কায়দাবাজি করে, জিম করার দেখিয়ে এসব করতে চাইছেন না। আপত্তি কি তাহলে এই কারণে? কারণ ধর্মেন্দ্র প্রধান, রমিলা থাপাড়, ইরফান হাবিব, মোহাম্মদ হানিফদের ইতিহাস, বিকৃত ইতিহাসকে, লেফটিস্ট হিস্টোরিয়ানসদের ইতিহাসটাকে সরিয়ে রাধাকুমুদ মুখোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, নিহার রঞ্জন রায়, বাঙালিদের ইতিহাস, বাঙালি ইতিহাসবিদ, বাঙালি পুরাতত্ত্ববিদদের লেখা ইতিহাস, সেই ইতিহাস থেকে ভারতবর্ষকে জানানোর কারিকুলাম পাঠ্যপুস্তক তৈরি করছে। একদমই তাই। এবং এই যে বিকৃত ইতিহাস এতদিন ধরে ভারতবর্ষের প্রত্যেকটি ছেলেমেয়েদের পড়িয়ে আসা হয়েছিল, সেখান থেকে আসল যে ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সেই বেদ বেদান্তের ইতিহাস বলুন বা যে সনাতনের ইতিহাস এক কথায়, সেটিকে নতুন করে আবার পাঠ্যপুস্তকে অন্তর্গত করা, এই সমস্ত বিষয়গুলোই কি এদের গাত্রোদ্দাহ? এইটা একটা গাত্রোদ্দাহ, কারণ ভারতবর্ষ তার নিজের ইতিহাসটা জানতে পারবে, যেটা ভারতবর্ষের লোক বলে দিয়ে গেছে। বাঙালি ইতিহাসবিদদের ইতিহাস, যারা বাঙালি নিয়ে এত বড় বড় কথা বলে, তাদের মুখে কোনোদিন রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, নিহার রঞ্জন রায়, রাধাকুমুদ মুখোপাধ্যায়দের নাম শোনা যায় না কেন বলুন তো? রাধাকুমুদ মুখোপাধ্যায় তো কংগ্রেসের রাজ্যসভার সদস্য ছিলেন। রাধাকুমুদ মুখোপাধ্যায়ের সঙ্গে পণ্ডিত নেহেরুর যে তর্ক বিতর্ক, যে ইতিহাসকে বিকৃত করবেন না বলে, এটা তো সর্বজন বিদিত। কেন রমেশচন্দ্র মজুমদারের বই দীর্ঘ বছর স্বাধীন ভারতবর্ষে ব্যান্ড হয়ে থেকেছে? কেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের যে রাভেনশজ গৌড়, আজকে যারা আদিনাথ নিয়ে, মালদার আদিনাথ নিয়ে নানান রকম কথা বলছেন, ১০৩ বছর আগে কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের যে ইতিহাস বই, সেটা খুলে ধরলেই তো পেয়ে যাওয়া যাবে। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের রাভেনশজ গৌড় কোন কস্মিন কালের, স্বাধীনতার কত আগে, মহেঞ্জোদারো হরপ্পাকে যিনি আবিষ্কার করেছেন, খুঁজে বার করেছেন মাটির তলার থেকে, সেই ভদ্রলোকের বইকে কেন অস্বীকার করা হবে? তো একদিকে ভারত তার নিজের ইতিহাসটা জানতে পারবে, এবং এই যে কারিকুলামগুলো করার জন্য যেটা এতদিন ধরে চলে এসেছে, এসব কিছু তো ফ্রিতে হয়নি, পয়সা লেগেছে। পয়সাটা পাম্পিং হয়েছে কোথার থেকে? পয়সাটা বাইরের থেকে পাম্পিং হয়েছে। এই পয়সাটা পাম্পিং হচ্ছে বাইরের থেকে, এটা ভেতরে কার মাধ্যমে? বিভিন্ন তথাকথিত এনজিওদের মাধ্যমে। এবার এটা এই এনজিওদের মাধ্যমে হয়। এই যে ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট হলো দিল্লিতে, এখানে যার নামটা আমরা দেখতে পেলাম, যে ককরোচ জনতা পার্টির প্রত্যেক দিনের মাসিহা, উদ্ধারকারী,
জুনেদ ভাইজান, যিনি প্রত্যেক দিন 8,000 10,000 খাবারের ব্যবস্থা করেছেন, 37 দিন ধরে খাইয়ে গেছেন, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা, মানে 8,000 10,000 করে 4 বেলা খাওয়ানো, লক্ষ লক্ষ টাকা প্রতিদিন খরচা হয়েছে। তিনি কি করেন? তিনি মোবাইলের কাভার বিক্রি করেন। এই মোবাইলের কাভার, স্ক্রিন গার্ড। ভাই কোন সোনার কাভার বিক্রি করো ভাই তুমি? মোবাইলের কাভারটা কোন সোনা দিয়ে, কোন হিরে দেওয়া কাভার তুমি বিক্রি করো যে তোমার এত লক্ষ লক্ষ টাকা এলো? আজকে পুলিশ তাকে কেন খুঁজছে? যে ভাই তুমি খুব ভালো কাজ করেছো, আমরা মেনে নিচ্ছি, টাকাটা কোথার থেকে পেলে শুধু এইটুকু বলো। তোমার সেভিংস ফিক্সড ডিপোজিট ভেঙেছো, তোমার কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট ছিল, তার থেকে তুমি 50 লাখ টাকা 30 লাখ টাকা ভেঙে তুমি মানুষকে খাইয়েছো। খাওয়াতেই পারো, কারণ মনের বড় হতেই পারে, অসুবিধা নয়, তুমি শুধু সেটুকু দেখিয়ে দাও। টাকাটা কোথার থেকে পেয়েছো দেখো। সে এখন কেঁদে ভাসাচ্ছে, সে এখন ভিকটিম কার্ড খেলছে। বাবা মালটা কোথার থেকে পেলে বাবা? তার মানে এটা কি ওই এনজিওরা যেটা পাঠিয়েছিল, FCRA বিল, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট 2011 সালে 10 সালে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, তাতে রিলিজিয়াস থেকে আরম্ভ করে এরকম স্পেসিফিক কিছু রিলিজিয়াস, সোশ্যাল, এডুকেশন, এই সমস্ত জায়গায় এনজিওরা টাকা খরচা করতে পারবে বলে লেখা আছে। আচ্ছা, রিলিজিয়াস কোন কাজে এনজিওরা টাকা খরচা করবে? এটা তো স্পেসিফিক্যালি বলা নেই। তার মানে রাইজ ব্যাক কনভার্সন, এগুলো বাস্তব। এখানে একটা সবথেকে বড় প্রশ্ন আসছে, সেটা হচ্ছে এই যে এই আরশোলা জনতা পার্টি, আরশোলারা আসলে কে? প্রায় 2833 জন বা 73 জন এরকম একটি সংখ্যা পুলিশ দিয়েছেন, যে যাদের বিরুদ্ধে নানা রকম ন্যক্কারজনক পাস্ট রেকর্ড রয়েছে, ক্রিমিনাল রেকর্ড। তো সেটাও ককরোচ জনতা পার্টি মানতে চাইছে না। তারা বলছে যে না, সবাইকেই মুক্তি দিতে হবে। এত বড় অডাসিটি, মানে সুপ্রিম কোর্টের নির্দেশিকার উপরে কথা বলার মতো সাহস তারা পাচ্ছে কোথা থেকে? কারণ পেছনে পলিটিক্যাল মদত আছে। ককরোচ জাস্ট একটা নাম। এ সৌরভ দাস একে, অভিজিৎ দীপকে কে? এরা তো এরা তো আপের সদস্য ছিল, আপের হয়ে কাজ করেছে, এটা তো প্রমাণ হয়ে গেছে। আজকে সেখানে রাহুল গান্ধী যাচ্ছে সমর্থন দিতে, মহুয়া মৈত্ররা যাচ্ছে সমর্থন দিতে, অরুন্ধতী সুজেট যাচ্ছে সমর্থন দিতে। আপনি বলুন, নিটের প্রশ্নপত্রের সঙ্গে বাস নাম রাহেগা আল্লাহ কা গানের কি সম্পর্ক আছে? নিটের প্রশ্নপত্রের সঙ্গে প্রেমানন্দজি মহারাজ পাখান্ডি হ্যায় কি সম্পর্ক আছে? কুণাল কামরা যে লেম ফালতু জোকসগুলো স্ট্যান্ড আপ কমেডিতে বলতো, পলিটিক্যাল জোকসগুলো, নিতাকাপাতি সীতাকাপাতি, সেই জোকগুলো গিয়ে বলছে, এর সাথে কি সম্পর্ক আছে নিটের? যদি নিটের প্রশ্নপত্র ফাঁস দাবি ছাত্রদের ভবিষ্যৎটাই যদি ওদের মাথা ব্যথার কারণ থাকতো, তাহলে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী, ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী, হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী, কর্ণাটকের শিক্ষামন্ত্রী তাদের পদত্যাগের দাবি করছে না কেন? শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধান বা কেন্দ্র সরকার বা দিল্লি টার্গেট কেন? এর আগে আমরা কি দেখলাম? প্রথম একটা চেষ্টা কি করা হলো হচ্ছে উত্তর পূর্ব ভারত, মণিপুর, কোর্টের একটা রায়ের ওপর, কোর্টের রায় দিয়েছে, সরকার হ্যাজ নাথিং টু ডু উইথ ইট, কিন্তু সেটাকে ঘিরে শুরু হলো একটা মণিপুর থেকে, কিন্তু উত্তর পূর্ব ভারতে কোনো ফল পেল না। তারপরে ট্রায়ালটা কোথায় হলো? সেটা হলো বাংলাদেশ, কোর্টের রায়। এরপর পর আপনি দেখুন আস্তে আস্তে করে নেপালে কি হলো, পাকিস্তানে কি হলো, আফগানিস্তানে কি হলো, শ্রীলঙ্কাতে কি হলো। পুরো সাবকন্টিনেন্টকে, ভারতবর্ষকে ঘিরে এই ট্রায়াল থেকে এক্সিকিউশন হয়ে গেল। এবার টার্গেট ভারত, ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেটস অফ দ্য ওয়ার্ল্ড, এবং ভারত নিজের পায়ে সশক্ত দাঁড়ানোর চেষ্টা করছে, দাঁড়িয়ে গেছে, থার্ড লার্জেস্ট ইকোনমিতে পৌঁছে গেছে, চ্যালেঞ্জ দিচ্ছে পৃথিবীর সমস্ত তাবড় তাবড় রাষ্ট্রদেরকে। হাইড্রোজেন পরিচালিত ট্রেন, যেটা এখন অবধি পৃথিবীতে কেউ করতে পারেনি, আমরা করে দেখিয়েছি। ঠিক তাই। এবং এই বিষয়ে ঐশী ঘোষের কথা উল্লেখ না করলেই নয়। এই ঐশী ঘোষ, তিনি তো বাম যুবনেত্রী, তার সমর্থনে এবারে সরাসরি ককরোচ জনতা পার্টি এলো।
ওই যে বললাম বাম কেন, এটা তো সবাই। আপনি এসএফআইকে দেখলেন না কলকাতা শহরে যেটা প্রোটেস্ট হলো, যারা সাংবাদিকদেরকে পেটালো, আপনাদেরকে পেটালো, যারা পুলিশকে পেটালো, সম্পত্তি ভাঙচুর করলো, ছিল কারা? এসএফআই ছিল তো। তো শুক্রবারের কোন হাট থেকে নিয়ে এসেছিল? এবং নিজেদেরকে জাস্টিফাই করার জন্য সিপিএমের নেতা সৃজন ভট্টাচার্য একটা ফেক ভিডিও শেয়ার করলো। সিপিএমের নেতা সৃজন ভট্টাচার্য থেকে এসএফআই এর প্রত্যেকটা নেতা নেত্রী নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একেবারে ছয় লাভ করে দিল, যে পাথর ছোড়া হয়েছে ফায়ার ব্রিগেডের ফায়ার ইঞ্জিনের ওপর থেকে, গেরুয়া জামা কাপড় পরা ছুঁড়েছে, এই ভিডিওগুলো দেখাতে পারছে না, এরাই করেছে, এগুলো বিজেপি করেছে, বকলমে বলতে চাইলো। তো এই যে ফেক ন্যারেটিভ দিনের পর দিন তৈরি করা, শুক্রবারের হাট থেকে কোন দুধেল গাইদেরকে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে ভাঙচুর করা হলো। যারা অ্যারেস্ট হয়েছে তো 5-6টা তো অ্যারেস্ট হয়েছে, তারা কোন নিট পরীক্ষার্থী? দিল্লিতে যে 2800 লোকের আপনারা কথা বললেন, যে 2800 লোককে অ্যারেস্ট করা হয়েছে যাদের এক্স হিস্ট্রি আছে, ক্রিমিনাল হিস্ট্রি আছে, তাদের ক্রিমিনাল হিস্ট্রিটা যদি সামনে চলে আসে ভারতবর্ষের সম্বন্ধে, তাহলেই তো বুঝে যাবে যে তারা কে কে কোন কোন পলিটিক্যাল পার্টির হয়ে কখন কখন কাজ করেছেন, তাহলে রাজনীতি কিভাবে জড়িত আছে, কোন কোন নেতার ঘাড়ের ওপরে তো টান পড়বে। এই যে কলকাতাতে যে অ্যারেস্ট হয়েছে, কলকাতাতে যারা অ্যারেস্ট হয়েছে, এর মধ্যে তো প্রাক্তন বাম নেতা কলিমুদ্দিন শামসের সঙ্গে থাকা যারা ছিল, তাদের লোকেদের, তাদের চালা চামুন্ডারাও তো অ্যারেস্ট হয়েছে। তৃণমূলের নেতার সঙ্গে, কাউন্সিলরের সঙ্গে থাকে, তারা অ্যারেস্ট হয়েছে, যারা কলকাতা অ্যারেস্ট হয়েছে। একজন বৃদ্ধা মহিলা মেহজাবিন বলে, তিনি এসছিলেন আমার কাছে, তার বিরাট সোনাদানা চুরির অভিযোগ আছে, সে অ্যারেস্ট হয়েছে, গায়েব করে দিয়েছে, তার থেকে ভুলিয়ে বালিয়ে সোনাদানা নিয়ে চলে গেছে। তো এই ধরনের ক্রিমিনাল রেকর্ডস আছে তো, তো দিল্লিতে নেই? তো তারা তো পরিষ্কার হয়ে যাবে, একদম জলের মতন কথা হয়ে যাবে। এমনিও জলের মতন পরিষ্কার হয়ে গেছে, যারা এতগুলো স্টুডেন্ট মারা গিয়েছে, তারপরে দাঁড়িয়ে সৌরভ থেকে আরম্ভ করে সৌরভ দাস আর তাদের দলের লোকেরা যেরকমভাবে রাত্রিবেলা গিয়ে সেজে গুজে পার্টি করছে আর নাচ করছে, বড্ড বড় হনু ভেবে নিয়েছে। এই সুরেই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি সরাসরি বললেন যে এটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। যদি দেখেন কোনো রকমভাবে জেহাদিদের এই দেশপ্রেমী মানে দেশপ্রেমীদের মুখোশ পরে যদি দেশদ্রোহিতার বার্তা দেয় তারা, এই যে আজাদি আজাদি বলে চেঁচায়, তাহলে এমন মার মারুন যাতে বাড়ির বদলে হাসপাতালে পৌঁছতে হয়। শ্রমিকবাবুর এই মন্তব্য আপনি কতটা সমর্থন করেন? সম্পূর্ণ সমর্থন করি। কিসের আজাদির কথা বলছে? দেশ 47 সালে স্বাধীন হয়ে গেছে। আজাদির, কার থেকে আজাদি চাই? আরে যে দেশে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি একজন অভিনেত্রী, পরিচিত অভিনেত্রী শেয়ার করছেন, তার স্বাধীনতা আছে। প্রধানমন্ত্রীকে মা তুলে গালাগালি দেওয়ার স্বাধীনতা, গৃহমন্ত্রীর 14 গোষ্ঠী উদ্ধার করার স্বাধীনতা, যেখানে দাঁড়িয়ে ভারত তেরে টুকড়ে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলার স্বাধীনতা, ভারত কি বরবাদি তাক জং রহেগি বলার স্বাধীনতা, যেখানে দাঁড়িয়ে সরকার থেকে যাকে যা খুশি হচ্ছে, যার নামে যে কোনো থানায় গিয়ে কমপ্লেন করে তার কেস করে দেওয়ার স্বাধীনতা, আর এক থেকে এক্সট্রা কোন স্বাধীনতাটা চাওয়া হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে যারা গ্রেপ্তার হয়েছেন, যারা শুক্রবারে রাজপথে, কলকাতার রাজপথে তাণ্ডব চালালো, তাদের এমন শিক্ষা দেওয়া হবে যে 3 পুরুষ পর্যন্ত মনে রাখে। কিন্তু সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকার জন্য যে সুমোটো মামলা, সেটিকে প্রত্যাহার করে নিতে হয়েছে, এবং যারা সাংবাদিকদের এভাবে হেনস্থা করলেন তাদেরকে শর্ত সাপেক্ষ জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এই নিয়ে কটাক্ষ করতে শুরু করছে বাম ফ্রন্টের সমস্ত নেতৃবৃন্দ। তারা বলছেন যে খুব তো বলেছিলেন বড় বড় কথা যে 3 পুরুষ মনে রাখবে, এরকম শাস্তি দেওয়া হবে, তো 3 দিনও তো জেলে রেখে দেখাতে পারলেন না। এই মন্তব্য প্রসঙ্গে কি বলবেন? তার মানে কোর্টকে অস্বীকার কারা করছে? তার মানে ভারতবর্ষের, দেখুন আজকে বাম নেতা যে কথাগুলো বলছেন, এটা মনে রাখতে হবে যে ভারতবর্ষের সংবিধান সভায় একমাত্র একটি রাজনৈতিক দল নিজের প্রতিনিধিত্ব পাঠায়নি স্বাধীনতার সময়, যখন সংবিধান রচনা হচ্ছে, সেটি হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি। আজও তারা ভারতের কমিউনিস্ট পার্টি, তারা ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়। তারা তারা আগে ছিল রাশিয়ান বলশেভিক পার্টির একটা ব্রাঞ্চ, তারপরে যখন রাশিয়া চায়নার মতভেদ হলো,
তখন আরেকটা নতুন ব্রাঞ্চ খুলল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সেটা হচ্ছে চাইনিজ কমিউনিস্ট পার্টির ব্রাঞ্চ। তো যাদের বাপরা হচ্ছে রাশিয়া এবং চায়নায়, যারা আজাদি ঝুটা হয় বলেছিল, যারা কুইট ইন্ডিয়া মুভমেন্টকে সম্পূর্ণ রকমভাবে অংশগ্রহণ করেনি, বিরোধিতা করেছিল, যে দলের পিসি যোশী, শ্রীপদ অমৃত ডাঙ্গে থেকে আরম্ভ করে মুজাফফর আহমেদ, নলিনী দাশগুপ্তরা থেকে আরম্ভ করে তারা প্রত্যেকে ব্রিটিশকে মুচলেখা দিয়েছিল। এবং গতকাল পরশু অভিনেত্রী, ওই ছাপড়ি পার্ট টাইম অভিনেত্রী, তিনিও মুচলেখা দিয়েছেন, মানে মুচলেখা বলেছেন চশমা ছাড়া এ সমস্ত কথা, ভয়টা পেয়েছেন। তো তারা যে সম্পূর্ণভাবে, তারা যে একটা ডিস্ট্রাকটিভ ফোর্স, কারণ জ্যান্ত মানুষের মুখে, মানে মানুষের মুখে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দিয়ে মেরে ফেলা, এই ভয়াবহ আইডিয়া এটা কমিউনিস্ট পার্টির। একটা বাচ্চাকে তুলে নিয়ে উনুনে, সদ্যজাত একটা বাচ্চাকে তুলে নিয়ে উনুনের মধ্যে ফেলে দেওয়া সাঁইবাড়িতে, এটা কমিউনিস্ট পার্টি। মাকে তার নিজের ছেলের রক্তমাখা ভাত মুখে ঠুসিয়ে খাওয়ানো, ঠিক যে কাজটা ইসলামিস্ট সেপারেটিস্টরা কাশ্মীরে করেছিল কাশ্মীরি পণ্ডিতদের পরিবারের সাথে, সেটাই কমিউনিস্ট। যে কারণে আমি বারবার করে বলি, কমিউনিজম ইজ দ্য ফেস অফ পলিটিক্যাল ইসলাম। মুজাফফর আহমেদ, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মানবেন্দ্রনাথ রায়, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত করার জন্য দিনের পর দিন কমিন্টার্নে চিঠি লিখেছে। 2 পিস মাত্র হিন্দু পদবীধারী কমিউনিস্ট নেতা ছিল, যাদেরকে কমিউনিস্ট পার্টি থেকে বার করার জন্য মুজাফফর আহমেদরা চেষ্টা করে গেছে। কমিউনিস্ট পার্টির মূল প্রতিষ্ঠাতা, মূল সমর্থক কারা ছিল? 1920 এবং 1925, যেটাই তাদের বার্থ ঠিক করুক না কেন, তাসখেন্দ হোক আর বম্বে হোক, তারাই ছিল যারা 1917-তে খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিল। একদিকে তুমি বলছো মুসলিম ব্রাদারহুড, গ্লোবাল মুসলিম ডায়াসপোরার কথা বলছিল, সমস্ত মুসলিম খালিফার আন্ডারে থাকবে, আর একদিকে তুমি সাম্যবাদের কথা বলছো, গণতন্ত্রের কথা বলছো। দুটো তো সাথে যাচ্ছে না। তুমি খিলাফত আন্দোলন সমর্থন করছো, তুমি কমিউনিজমের কথা বলছো। তার মানে পরিষ্কার, এটা সেদিনও ছিল, সেদিন আপনারা ছিলেন না, মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, বলার জায়গা ছিল না, এত বই পড়ার জায়গা ছিল না, সংবাদ মাধ্যম ছিল না, ইলেকট্রনিক টেলিভিশন ছিল না। আজকে চ্যালেঞ্জ করুক, আমি যে কথাগুলো বলছি মিথ্যা প্রমাণ করুক আমাকে, আমি তো বই খুলে দেখিয়ে দেবো, ওদের লেখকদের বই। আরে জ্যোতি বসুই তো বলে গেছে যে ডাঙ্গে কি করেছে না করেছে, জ্যোতি বসুর ইন্টারভিউতে দেওয়া আছে সংবাদ মাধ্যমকে। আবার এই কমিউনিস্ট পার্টির যারা তাবর নেতৃত্ব, যদি ধরে নেই যে সুজন বাবু, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এনারা তো বলছেন যে বিজেপিকে আর কি নাম না করে কটাক্ষ করছেন। তারা বলছেন যে যারা অ্যান্টি সোশ্যালিস্ট বা যারা দেশের বিরোধী, দেশদ্রোহী, তারা যখন ক্ষমতায় এসেছে তাদের জন্য ভগৎ সিংয়ের ফাঁসি ত্বরান্বিত হয়েছিল, তারাই আজকে আবার দেশপ্রেমের বড় বড় কথা বলছে। আর আসলে আমরা যারা দেশদ্রোহী, মানে দেশদ্রোহিতার বিরোধিতা করেছি বা আমরা যারা দেশপ্রেমী, তাদেরকে উল্টে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এমনভাবেই নাম না করে তির্যক কটাক্ষ করেছেন বিজেপির বিরুদ্ধে এই ধরনের বাম নেতৃত্ব। তাহলে তাদের এই কটাক্ষ প্রসঙ্গে কি বলবেন? শুধুমাত্র সেখানেই তারা থেমে থাকেননি, তারা এও বলেছেন যে গুটিকতক লাল পতাকা যদি পায়ে পদদলিত করে কিংবা আমাদের পতাকা পুড়িয়ে আমাদের পার্টি অফিস ভাঙলেই কিন্তু আমরা শেষ হয়ে যাব না। পার্টি অফিস তো বিজেপি 4 তারিখে ক্ষমতায় আসার পর 15 বছর পর সিপিএম ফেরত পাচ্ছে। এরা হচ্ছে নির্লজ্জ, বেহায়া, অকৃতজ্ঞের দল। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাকে বলছে? গঙ্গাধর অধিকারী থিসিসটা কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গিয়ে জিজ্ঞাসা করবেন তো একবার। ভারতবর্ষকে 18টা টুকরো করে আলাদা আলাদা দেশের স্বাধীনতা দিতে হবে, এটা কমিউনিস্ট পার্টির রেজলিউশন ছিল কি ছিল না? বলুক তো সুজন চক্রবর্তী। যদি সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য না বলে, তাহলে তো ওরা কমিউনিস্ট নয়। ওরা মিথ্যা কথা বলছে কেন? যারা ভারতকে টুকরো টুকরো করে আলাদা আলাদা রাষ্ট্র করে স্বাধীনতা দেওয়ার পক্ষে ছিল, তারা দেশপ্রেমীর কথা বলছে। যে সীতারাম ইয়েচুরি থেকে যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা স্লোগান দিল, তাদের পাশে গিয়ে দাঁড়ালো, তারা দেশপ্রেমের কথা বলছে। যারা মরিচ ঝাঁপিতে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু বাঙালদের ওপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করেছে, তারা দেশপ্রেমী। যারা সাঁইবাড়িতে মাকে সন্তানের রক্তমাখা ভাত খাইয়েছে, তারা দেশপ্রেমী।
যারা মানুষের মুখে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দিয়ে হত্যা করেছে তারা দেশপ্রেমী? যারা গোপীবল্লভপুরে বিজেপির আদিনাথ দলুইকে তার বউয়ের সামনে তার বাইকের পেট্রোল বার করে পুলিশের সামনে জ্যান্ত পুড়িয়ে বলেছিল উনি আত্মহত্যা করছেন, তারা দেশপ্রেমী? যারা জাঙ্গিপাড়ায় হরিকাকা হরিসিংহ রায়ের দুই ভাইকে কুপিয়ে কুচি কুচি করে কেটে তার জমি জমা কেড়ে নিল, তারা দেশপ্রেমী? যারা পিঁপড়ের ডিম খাওয়াতে বাধ্য করলো মানুষকে, তারা দেশপ্রেমী? সঞ্জীব তীর্থঙ্করের মৃত্যুর তদন্ত হলো না কেন? মনীষা রায় মুখার্জি কোথায় গেলেন? তার সাথে বিমান বোসের কি সম্পর্ক? আজকে যেমন অভিষেক ব্যানার্জির কোন রাশিয়ান কার অ্যাকাউন্টে টাকা আছে বলে সংবাদ মাধ্যম বলল, সংবাদ মাধ্যম তো বিমান বোস আর মনীষা মুখার্জির এই সম্পর্কের কথাও বলেছিল। সংবাদ মাধ্যম তো বিমান বোসের অ্যাকাউন্টে 16 কোটি টাকার কথা বলেছিল। 16 কোটি টাকার তদন্ত হলো না কেন? সুজন চক্রবর্তী না কার, সূর্যকান্ত মিশ্র কার বউয়ের কন্ডম কেলেঙ্কারি, তাদের বউয়ের চাকরি, তাই নিয়েও তো অনেক কথা উঠেছিল, তাই নিয়ে ক্লারিফিকেশন দিল না কেন? এটা কে বলেছিল? ওই তো ওই প্রাক্তন বাম নেতা, ওই যে সৈফুদ্দিন না কি নাম ছিল, তারপরে ওই সমীর পুতুতুন্ডু, এদেরই তো অভিযোগ ছিল। তাদের বিরুদ্ধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেনি কেন? আগে বিকাশ রঞ্জন বলুক, ধর্মতলায় যে গরুটা খেয়েছিল ওর বাবা গরু খেত, ওর বাবা গরু খেত, ওর ঠাকুরদাদা গরু খেত, ওর বাপ ঠাকুরদা গরু খেত, এটা এন্ডোর্স করে দিয়ে গেছে। পদবিটা তো বলছে না, যদি না অ্যাডপ্টেড হয়ে থাকে।